নিবেদনে গ্রিন গার্ডেনে বাঁকুড়া শহরের ইট কাঠ পাথর জঞ্জালের পাহাড় যেখানে শেষ। আপনাদের সাথে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এ সপ্তাহের গুরুত্বপূর্ণ হেডলাইন। চৈত্র শেষের গাজন মেলায় মানুষের ঢল, বর্ষবরণের প্রাককালে উৎসবমুখী মানুষ। অভাবের জেরে সন্তান বিক্রি করার অভিযোগ এক গৃহবধূর বিরুদ্ধে, এলাকায় চাঞ্চল্য। আসছে পঞ্চায়েত, জোর কদমে চলছে তার প্রস্তুতি। জেলার পঞ্চায়েতের খুঁটিনাটি নিয়েই আমাদের বিশেষ নিবেদন নজরে পঞ্চায়েত। এখন খবর বিস্তারিতভাবে। চৈত্র শেষে জেলা জুড়ে গাজন মেলায় মানুষের ঢল। পুরাতন বছরের শেষ দিনে এই মেলায় মানুষের ঢল উপচে পড়ার মতো। বাঁকুড়ার একতেশ্বর ওন্দার বহুলাড়া গ্রামের পাশাপাশি জেলার নানা প্রান্তে ভক্তবৃন্দের ভিড়, আর তারই সাথে হরেক পসরা সামগ্রীতে মিলন মেলার খণ্ডচিত্র জেলার নানা প্রান্তে। দেখুন তারই বিশেষ প্রতিবেদন। বেলা শেষের গান গেয়ে বিদায় নেয় চৈত্র। প্রকৃতিকে অশোক পলাশ কৃষ্ণচূড়ায় রঙিন করার পাশাপাশি রং আর উৎসবে ভরিয়ে তুলে বিদায় নেয় সে। আহ্বান জানায় নতুন বছরকে। আগমন সূচিত হয় বৈশাখের। বিদায়ের সেই বিষণ্ণতা আর মলিনতা খানিকটা যেন দূর করে দেয় উৎসবে। বাঙালির 12 মাসে 13 পার্বণের একেবারে শেষ পরব গাজন মেলা। কবে, কখন, কোথায় এবং কিভাবে এই গাজন মেলার উদ্ভব তা নিয়ে ভিন্ন ভিন্ন মত থাকলেও গাজনের আনন্দ আর ঐতিহ্যটা যেন একদম একই রকমের। তা কিন্তু স্থান, কাল, পাত্রভেদে যে কোনো জায়গায় গেলেই দেখা মিলবে। মূলত ভক্তবৃন্দ তাদের মঙ্গল কামনায় সিদ্ধিদাতা মহাদেবকে পুজো করেন এই বিশেষ তিথিতে। তাই বাবার কাছে ভক্তের সমাগম মিলবে না তা বললেই হয়। হর হর বোম বোম ধ্বনিতে বাবার নাম করতে করতে এগিয়ে চলা ভক্তের দল ভোক্তা নামেই পরিচিত রাঢ়বঙ্গে। রাঢ়ের এই দেবতা উৎসব খানিকটা যেন অতি প্রাণের, আর মানুষের সমাগম সেটা আর বলতে। কথায় আছে গাজনের ভিড়। বাস্তবিকভাবেই আগ্রহ আর উদ্দীপনায় যেন খামতি নেই, আর তারই সঙ্গে রয়েছে হরেক পসরা। তবে গাজন মেলার কেনাবেচাটা যেন অন্য রকমেরই। কলসি, কুলো, ধামার মতো সংসারের বহুল প্রয়োজনীয় জিনিসপত্রের এক সম্ভার এই গাজন। বাঁকুড়ার ওন্দার কুমারডাঙ্গা গ্রামের গাজন অতিক্রান্ত করল প্রায় 200 বছরে। অন্যদিকে প্রায় 400 বছরের প্রাচীন গাজন দুর্লভপুর অঞ্চলে। গাজন আমরা তো ছোটবেলা থেকে দেখে আসছি। তো এই গাজনের ঐতিহ্য যদি ঘাটতে যান আপনার 350 বছর পিছনে যেতে হবে। 350 বছর পিছনে না গিয়ে আমরা তো ছোটোবেলা থেকে দেখে আসছি এখানে মেলার পরিবেশ বা এখানে বাবা শিবের ভক্তদের যে সমাগম, সেটা দেখলে যে কোনো মানুষ এসে বুঝতে পারবে যে বাবা শিবের এখানে জাগ্রতটা প্রমাণ পাবে। এমনই অনেক প্রাচীন ছবি ইতিউতি দেখা মেলে ঐতিহ্যবাহী গাজনে। সব মিলিয়ে পুরাতন বছরের রিক্ততা জীর্ণতার মাঝেই উৎসবের আবহে বর্ষবরণ বাঙালি ছাড়া অন্য জাতির কাছে এক প্রকার বিরল। দয়াময় মণ্ডল, প্রদীপ পদক, অভিরূপগত মাঝির রিপোর্ট, জেলার বার্তা। আসছে পঞ্চায়েত নির্বাচন। জোর কদমে সেই নির্বাচনের দামামা বেজেছে ডান বাম 2 শিবিরে। পঞ্চায়েত নির্বাচনের পূর্বে ঘুরে দেখা পঞ্চায়েতের হাল হকিকত। এ সপ্তাহে দেখুন বাঁকুড়ার জঙ্গলমহল অধ্যুষিত বিক্রমপুর পঞ্চায়েত সমিতির কাজের খতিয়ান। আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়েই রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের চাপানুতর মাঝেই রাজনৈতিকভাবে প্রচার শুরু করেছে ডান বাম 2 শিবিরে। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতে বাঁকুড়া জেলায় মোট 22টি ব্লকের 190টি পঞ্চায়েতের হাল হকিকত কেমন তা জানতে আমরা এ সপ্তাহে পাড়ি দিয়েছিলাম সিমলাপালের বিক্রমপুর পঞ্চায়েত এলাকায়। 2008 সালে পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতে ক্ষমতায় আসে সিপিআইএম। এরপর পশ্চিমবঙ্গে পরিবর্তনের হাওয়া বদলেছে রাজ্যের সরকার। সেই পঞ্চায়েত এলাকায় উন্নয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ সাধারণের। স্থানীয় পঞ্চায়েত প্রধানের বক্তব্য, বাম জমানায় রাজ্যের সরকারের সদিচ্ছায় উন্নয়ন ঘটাতে পেরেছিলেন তিনি। 2008 সালে আমরা প্রথম পঞ্চায়েতে প্রধান হই, আমি ব্যক্তিগতভাবে, এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে তো পঞ্চায়েত হই। এবং এই পঞ্চায়েতের প্রধানশিপ চালানোর জন্য যে সহযোগিতা এবং জনগণ তথা মানুষের সব গভর্নমেন্টের যে সহযোগিতা ছিল বিভিন্ন ফান্ড থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে, সেটা মানে কোনো অসুবিধাই থাকে না। কিন্তু 2011 সালে পরিবর্তনের মূলের একটা গোষ্ঠী, ওদের 2টা গোষ্ঠী এলাকা, একটা গোষ্ঠী বেশিরভাগ ক্ষেত্রে সক্রিয় হয়ে ওঠে এবং পঞ্চায়েতকে নানাভাবে অসুবিধা এবং চাপের মধ্যে রাখতে থাকে। তারা বলে কি যে এখন যেহেতু আমরা ক্ষমতায় এসেছি বিধানসভায়, সুতরাং আমাদের কথা মতো ওই মেম্বার এরকম ভাষা, মেম্বার আমরা বুঝিনি, আমাদের কথা মতো তোমাদেরকে
কাজ করতে হবে তোমাকে, এবং আমরা যেখানে যেখানে কাজ করতে বলবো সেই জায়গায় কাজ করতে হবে, আইদার প্ল্যানে থাক অর না থাক। তারা কি আমরা সম্পূর্ণ আমাদের যেখানে নতুন ডিলিমিটেশনের 17টি সিট হয়েছে, 17টি সদস্য, আশা করি আমরা প্রায় সবগুলি জিত। 2008 থেকে 2000 সাল অবধি ধান, মিনিকিটের ধান, বিভিন্ন ধরনের ধানের বীজ, গম, সরিষা, খোসলা, তিল ইত্যাদি বিভিন্ন বীজের সহযোগিতা ছিল, এবং আমরা সেভাবে বুথভিত্তিক মানুষের চাষিদের লিস্ট করে আমরা বিলি করেছি। গরিব চাষিদের, মধ্যবিত্ত চাষিদেরকেও কিছু কিছু দিয়েছি। কিন্তু 2011 সালের পর থেকে এক প্যাকেটও গম, এক প্যাকেটও ধান, এক প্যাকেটও খোসলা বা সরিষা আসেনি বা বিলি হয়নি। তার কারণ একবার গম এসেছিল, গমটা আবার কি সে বিশুদ্ধ গম নয়, সেটা জার্মিনেশন হবে না ভেবেই সেটা আবার পুনরায় ফেরত চলে যায়। 2000 না, ওটা হচ্ছে মানে ওদের ওটা বাঁধানো অভিযোগ, কারণ এই তো মানে গাইঘাটা থেকে লাদনা মোড় অবধি তো কিছুদিন আগে, অন্তত আজ থেকে প্রায় 25-30 দিন আগে হয়তো হবে, আন্দাজটা ঠিক আমার মানে খেয়াল নেই। তো তখন একটা রাস্তা টোটালি এনার্জি স্কিম থেকে আমরা করেছি বিভিন্ন জায়গার ক্ষেত্রে, যেমন লাদনা মোড়ের যে লাদনার ভিতরে ছোট্ট গ্রাম, যেটা এনআরসি 50,000 স্কিমে ধরা যায়নি, কিন্তু ওটা আমরা অন্যান্য ফান্ড থেকে, যে ক্রিটিক্যাল গ্যাপ পূরণের ফান্ড থেকে আমরা ওটা করে দিয়েছি। অন্যদিকে রাজনৈতিক পরিবর্তনের জেরে পঞ্চায়েত এলাকায় তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে ব্যাহত হয়েছে উন্নয়ন বলেও দাবি করেন তিনি। উন্নয়ন হয়নি, 2008-এ যা ছিল এখনও তাই আছে। প্রধান কোনো কাজ করছে না, সমস্ত উন্নয়নের টাকা ঘুরে যাচ্ছে, রাস্তাঘাটের একটা অবস্থা, বেহাল অবস্থা। ওখানে একটা ঢালাই রাস্তাও হয়নি আমার অঞ্চলে, কোথাও পানীয় জলের ব্যবস্থা হয়নি। পাশের অঞ্চলগুলো যে আমাদের তৃণমূল অঞ্চলে যেভাবে কাজ হচ্ছে তার একসঙ্গে কাজও আমাদের মোটামুটি ধরুন কিছু ওই যে 100 জনের কাজগুলো পাওয়া যাচ্ছে, একটা সুবিধা এসেছে। আর কিছু যেমন অসুবিধাও এসেছে, ধান ফান বেচা কেনা করতে গেলে তখন অসুবিধা আসছে। অন্যদিকে গোষ্ঠী কন্দলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা। তার দাবি, সিপিএম এর স্বজন পোষণ ও দুর্নীতির কারণে থমকে রয়েছে উন্নয়ন আগামী পঞ্চায়েতে, তাই এই এলাকায় পরিবর্তন ঘটার ব্যাপারেও আশাবাদী তৃণমূল শিবির। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। নববর্ষের সূচনায় তাপপ্রবাহের জের ক্রমশই ঊর্ধ্বমুখী। তাপমাত্রার পারদ চড়তে শুরু করায় ক্রমশই ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবন। তবে তারই মাঝে খানিক কালবৈশাখীর ঝঞ্ঝায় তাপমাত্রার পারদ নিম্নমুখী হলেও ঝড় বৃষ্টির দাপটে ক্ষতির মুখে বেশ কিছু ঘরবাড়ি। সব মিলিয়ে প্রকৃতির খামখেয়ালিপনায় নাস্তানাবুদ সাধারণ মানুষ। বৈশাখী বেলায় প্রহর গোনা শুরু, তাপ উত্তাপের মাঝেই চেনা বর্ষবরণের চিত্র বাঙালির। সারাদিনের অদম্য উত্তাপের মাঝেই খানিক জিরিয়ে নেওয়ার বাসনা। এখন প্রচণ্ড গরম বেড়েছে, মানে 12টার পর থেকে এত লু হচ্ছে যে বেরানো যা মুশকিল। হ্যাঁ, ঘাম প্রচণ্ড হচ্ছে, গরমের মধ্যে এখন বেরাচ্ছেন মানুষ। হ্যাঁ, তারপরে এই যে যা অবস্থা রাস্তায় দেখছেন, যা লু ইয়ে করছে, আগের বছর থেকে যেমন এই বছর প্রচণ্ড গরম বেড়েছে। খুবই গরম পড়েছে, খুব কষ্ট হচ্ছে প্রথম কথা। এত গরমে কী করবো কিছু বুঝতে পারছি না, কোথাও স্কুল কলেজ প্রথম কথা কিছু করতে পারছি না এত গরমে। তার মধ্যেও চেষ্টা করছি কিছু করার। গরমে তো প্রচণ্ড কষ্ট হচ্ছে, স্কুল থেকে যাওয়ার সময় তো মানে জাস্ট হাঁপাচ্ছি, মানে প্রচণ্ডই অসুবিধা হচ্ছে গরমে, নাক মাথায় একদম জ্বলন করছে। আর বিকেলবেলা উতলা হাওয়ায় কালবৈশাখীর ঝড়ে খানিক স্বস্তি, তাপপ্রবাহের জের কমতি। তবে কালবৈশাখীর রুদ্র নটরূপের আবির্ভাবে ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে। খানিক স্বস্তির মাঝেও অস্বস্তির বাতাবরণ তৈরি প্রকৃতির এই খেয়ালিপনার জেরেই বিপদের মুখে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। শীতের রুক্ষ বিকেল হোক বা গ্রীষ্মের হাঁপ ছাড়া দুপুর শেষে পড়ন্ত বিকেল, বৎসরের 6 ঋতু 365 দিন এক সুন্দর প্রাকৃতিক পরিবেশের মুক্তির আনন্দ দিতে এবার বাঁকুড়াবাসীর কাছে হাজির গ্রিন গার্ডেনে। বাঁকুড়া শহরের ইট কাঠ পাথর জঞ্জালের পাহাড় যেখানে শেষ, সেই গন্ধেশ্বরী নদীর পাড়ে 45 বিঘে জমির উপর গড়ে উঠেছে শহরবাসীর স্বপ্নের ঠিকানা গ্রিন গার্ডেনে। পরিবার পরিজন নিয়ে পিকনিকে মেতে ওঠাই হোক বা একান্ত আপনজনকে নিয়ে গাছের ছায়ায় দুদণ্ড নিরালায় বসে থাকা, সবকিছুরই ব্যবস্থা করে দিতে প্রস্তুত বাঁকুড়ার গ্রিন গার্ডেন। আর শিশুরা, গ্রিন গার্ডেন ঢুকতেই রয়েছে বিশাল ডাইনোসর, রয়েছে ব্যাঙ, অজগর, ময়ূর সহ অজস্র মডেল,
যা শুধু আপনার স্নেহের শিশুটিকেই নয়, আপনাকেও নিয়ে যাবে প্রাগৈতিহাসিক যুগে, স্বাদ এনে দেবে বন্য জীবনের। আর তার পাশাপাশি স্বয়ংক্রিয় রোবট, মোটর গাড়ি, এমনকি হেলিকপ্টারের মতো আধুনিক যন্ত্রের অফুরন্ত সম্ভারে সেজে উঠেছে গ্রিন গার্ডেন। পার্কের এক প্রান্তে রয়েছে স্বচ্ছ জলে টলমলো বিশাল লেক। লেকের জলে প্যাডেল বোটে চেপে রাজহাঁস হয়ে ভেসে বেড়ানো বা রেশের ঘোড়ায় চেপে ঘোড়সওয়ার হওয়ার স্বপ্নটাকেও আপনি স্বচ্ছন্দে পকেটে পুরে নিতে পারেন এখানে। ফিরে এলাম বিরতির পর। অভাবের জ্বালায় মাত্র 4 মাসের শিশুকে বিক্রি করার অভিযোগ বছর 35-এর ঝুমা চক্রবর্তীর বিরুদ্ধে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য এলাকায়। স্থানীয় মানুষদের অভিযোগ, মোটা অঙ্কের বিনিময়ে সে স্থানীয় শুভাশিস মিত্র নামে এক নিঃসন্তান দম্পতিকে বিক্রি করতে চায় তার সদ্যজাত সন্তান। যদিও এই ঘটনায় আর্থিক লেনদেনের কথা অস্বীকার করেছেন শুভাশিস বাবু। অভাবের জেরে বাধ্য হয়ে সন্তান বিক্রির মতো এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে বাঁকুড়া শহরের বাসিন্দা ঝুমা চক্রবর্তীর। বাচ্চাটাকে আমি কাজ করি বলে লোকের বাড়িতে, যার জন্য আমার জন্য একটা বাচ্চা আছে, যেহেতু আমি পাশে নেই তার জন্য। আপনার কটা বাচ্চা আছে? তো একটি আছে, বড় ছেলে 3.5 বছরের। আর এখন এই ছোটটি আমি দিয়ে দিচ্ছি, কেন ওদের সন্তান নাই বলে, তার জন্য দিয়ে দিচ্ছি। কেন দিয়ে দিচ্ছেন? দিয়ে দিচ্ছি মানুষ করতে। আপনি খাওয়াতে পড়াতে পারছেন? আমি খাওয়াতে পড়াতে পারছি। আপনি একটু আগে বললেন যে আমার দুটো বাচ্চা। কত টাকার বিনিময়ে দিচ্ছেন? না, আমি টাকা পয়সা দিই না, ওদের বলে দেন, তাহলে বলে দিচ্ছি। না, আমাদের কাছে যেটা অভিযোগ টাকা পয়সা না, আমরা টাকা পয়সা বিনিময়ে দিই না। আপনি কি কোথাও আবেদন করেছিলেন? আপনি কি কোথাও আবেদন করেছিলেন যে বাচ্চা খাওয়াতে পারছেন না? এরকম কোন আপনার যে আপনি কোন এলাকার বাসিন্দা? না, আমি কোনো খাওয়াতে আমি পাচ্ছি না। আমি লোকের বাড়িতে কাজ করি, ছেলে আমার সাবু ঘাটে খায়, ছেলে আমার চোখের দৃষ্টি দেখতে পাচ্ছি। আমি তাকে বড় লোক ঘরে দেখতে চাই, মানুষ করতে চাই, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাই, বাসে তো। ঝুমা চক্রবর্তী এবং তার স্বামী দেব চক্রবর্তী দারিদ্রতার সন্তান মানুষ করার পথে প্রধান প্রতিবন্ধকতা। পেশায় গাড়ি চালক দেব চক্রবর্তী ও ঝুমা দেবীর 2 সন্তান। প্রথম জনের বয়স 3.5 বছর, অন্যজন 4 মাসের। সদ্যজাত সেই শিশু সন্তানকে এক নিঃসন্তান দম্পতির কাছে মোটা অঙ্কের বিনিময়ে তুলে দিচ্ছেন তিনি বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন নিঃসন্তান ওই ব্যক্তি শুভাশিস মিত্র। কিন্তু আপনি কি জানেন, মানে এটা তো খবর সেটা আপনি জানেন। কত টাকা কথাবার্তা হয়েছে আপনার সঙ্গে? হয়নি। আচ্ছা, আপনি কি জানেন এইভাবে বাচ্চা নেওয়া যায় না লিগেলি? যেভাবে লিগেলি নেওয়া যায় আমি সেইভাবে। তাহলে ইলিগেলি বাচ্চাটাকে আপনার বাড়িতে নিয়ে এসেছেন এবং আশ্রয় দিচ্ছেন কেন? তার মা তার বাচ্চাকে নিয়ে আমার বাড়িতে আসতেই পারে। কেন আমরা নিয়ে নিনি বা আজকে জোরকে রাখতে রাখি? কেন আসতে পারে? দান করবো আমি নিতেই তো। সে তো ভদ্রমহিলা কোথায় আছে? বাচ্চা কোথায় আছে? মাকেই জিজ্ঞেস করবো। তার বক্তব্য, তিনি দত্তক নিতে চেয়েছিলেন ওই সন্তানকে, কিন্তু কিভাবে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি তা করছিলেন সে সম্পর্কে জানতে চাওয়া হলে তার বক্তব্য, এটা তার জানা ছিল না। যদিও পরে অবশ্য তিনি জানান আইনি প্রক্রিয়া মেনেই নির্দিষ্টভাবে তিনি ওই সন্তানকে দত্তক নেবেন। স্বাভাবিকভাবেই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। ফের দলছুট দাতালের তাণ্ডব, আর তারই জেরে ক্ষয়ক্ষতির মুখে ঘরবাড়ি ও ফসল। ঘটনাটি ঘটেছে মেজিয়া এলাকায়। অভিযোগ, হাতির হামলার জেরে বারে বারে ফসলের ক্ষয়ক্ষতি হলেও পাওয়া যায় না পর্যাপ্ত ক্ষতিপূরণ। এমনকি হাতির হামলা ঠেকাতে যথেষ্ট তৎপর নয় বন দপ্তর বলেও অভিযোগ তাদের। আর তারই জেরে ক্ষোভ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আজ এখানে আজ বেশ কয়েকদিন ধরে 30-40 খানা হাতি এসেছে। প্রশাসনিক এবং সমস্ত লোকজন এসেছে হাতি তাড়ানোর জন্য। ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছে। তাই হাতি তাড়ানোর জন্য আজ আমরা সব জমায়েত হয়ে হাতি তাড়াচ্ছি, কিন্তু বারবার তাড়াচ্ছি, বারবার হাতি আবার আসছে। বাড়িতে শসা, ঝিঙে, বিলেতি, কুমড়ো, লাউ, কাল্লা, বাঁধাকপি এইসব ইত্যাদি আছে আর কি। এই প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে। মানে গাছপালা আমার খুব সুন্দর হয়েছিল, এই সবে ফসল উঠতো আর কি। প্রায় আমার যদি ফসলটা শেষ পর্যন্ত থাকতো প্রায় 70-80 হাজার টাকার মতন আমার ফসল উঠতো। গম ক্ষয়ক্ষতি করে দিলে কালকে রাত্রে। কত টাকা আপনার দেখুন, 60 কেজি বোনা ছিল, সেটা দেখুন এবারে কত টাকা হবে। কত হাতি এসেছিল? হাতি যে কতগুলো এসেছিল তা বলতে পারছি না। 30-40টা হবে, তা নাহলে ধরুন এটা তো মাঠ নষ্ট করে দিয়েছে। কি চাইছেন এখন? এখন চাইছি ক্ষতিপূরণ চাইছি।
প্রায় 700 বছরের প্রাচীন সোনামুখীর মাঝিরডাঙ্গা গ্রামের চড়ক পুজোর আনন্দে মাতোয়ারা স্থানীয় বাসিন্দারা। সুপ্রাচীন এই পুজোর সূচনা বিষ্ণুপুরের মল্ল রাজার আমল থেকে। ঐতিহ্যবাহী সেই পুজো এবার বিশেষ মাত্রা পেয়েছে শালী নদীর চর থেকে উদ্ধার প্রাচীন মূর্তিতে। অভিনব এই মেলাকে ঘিরে মানুষের উন্মাদনা রীতিমতো তুঙ্গে। খবরের বিশেষ অংশ আরো একবার। অভিনব চড়ক পূজায় মাতোয়ারা সোনামুখী ব্লকের মাঝিরডাঙ্গা এলাকা। এই পুজোর ঐতিহ্য সুপ্রাচীন 700 বছরের অধিক। ইতিহাসের কাল বেয়ে সেই সময় বিষ্ণুপুরে রাজত্ব করতেন মল্ল রাজারা। ঠিক সেই সময় এই চড়ক মেলার সূচনা। দেখতে দেখতে কেটে গেছে অনেকটা সময়, ঘটে গেছে অনেক পট পরিবর্তন, তবুও সেই মেলার ঐতিহ্য আর সাবেকিয়ানা একই রকম রয়ে গিয়েছে। ঐতিহ্যবাহী সেই মেলা এবার বিশেষ মাত্রা লাভ করেছিল, বিশেষ করে শালী নদীর চর থেকে উদ্ধার হওয়া এক প্রাচীন মূর্তিকে কেন্দ্র করে। আর তাই সেই উৎসবে বেড়েছে উৎসাহ আর উদ্দীপনা। কচি কাঁচা থেকে বুড়ো বুড়ির ঢল অবশ্য ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে ঐতিহ্য আর সাবেকিয়ানায় মোড়া এই গাজনের উদ্দীপনা শুধু স্থানীয় গ্রাম নয়, দূর দূরান্তের মানুষও পাড়ি দেন এই পুজোয়। এটা বিষ্ণুপুরের মল্লরাজের আমল থেকে চলে আসছে। এটা 3 দিন ধরে গাজনটা চলে এবং আমরা এটা খুব ভালোভাবে উপভোগ করি। হ্যাঁ, এবং বহু আত্মীয় স্বজন চলে যায়। আজকে দেখতে পাচ্ছেন চড়ক, দেখতে পাচ্ছেন প্রচুর লোকের সমাগম হয়। 1 ঘন্টার মধ্যে অন্তত 1000 লোকের সমাগম হয়। আমার নাম অজিত কুমার ঘোষ। আজকে 219 জন আজকে সমস্ত ভক্তরা আছে, তার মধ্যে আমি পাঠভক্ত হিসাবে এই মাঝিডাঙ্গা গ্রাম 16 আনা বিগত 200 বছর ধরে এই আমাদের এই মেলা চলে আসছে। আজকের প্রাকৃতিক দুর্যোগ নেয়, এই জন্য আমরা সকলেই খুশি এবং সমস্ত যে পুণ্যার্থী এসছেন তাদের জন্য সকলকে মাঝিরডাঙ্গা গাজন কমিটির তরফ থেকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আপনারা আসুন, আমাদের সঙ্গে সহযোগিতা করুন। এই মেলাটা যাতে ভবিষ্যতে আরও উত্তীর্ণ হয়, নতুন প্রজন্মকে যেন আরও নতুন দিকে নিয়ে যেতে পারে, সেই জন্য সকলকে মাঝিরডাঙ্গা গাজন কমিটির তরফ থেকে তথা আমি পাঠভক্ত হিসাবে সকলকে আহ্বান জানাই। বহুদিন থেকে শুরু হয়, কিন্তু একটা নতুন আকর্ষণ আমাদের এই প্রতিষ্ঠিত যে গাজনটি শুরু হয়েছিল নদীর পাড় থেকে, সেটি এখন দেখা গেছে সেই মন্দির ভগ্ন অবস্থায়। সেই ভগ্ন মন্দিরের কিছু অংশ এনে আমাদের এই অনুষ্ঠানটি শুরু প্রায় 400 বছর আগেকার পুরনো। আজকের দিনে আমরা সকলে এক জায়গায় উপস্থিত হয়ে আপনাদের সহযোগিতা পেয়ে, পার্শ্ববর্তী বহু গ্রামের লোকের সহযোগিতা এবং সাহায্য পেয়ে আমরা খুব আনন্দিত। দয়াময় মণ্ডলের রিপোর্ট, জেলার বার্তা। এ সপ্তাহের মতো জেলার বার্তা এই পর্যন্তই। পরবর্তী খবর দেখতে চোখ রাখুন আপনার প্রিয় লোকাল কেবল চ্যানেলে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। দেখতে থাকুন জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। নমস্কার।